আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে দেশের একটা চরম খারাপ অবস্থার ভিতর দিয়ে, যুদ্ধ চলমান বিরাজ অবস্থার ভিতর দিয়ে ভিডিওটি বানাতে বসেছি। আজ সবুজ বাংলার চত্বর রক্তে লাল। দোষকার, গুণকার, কার কারণে হয়েছে, কেন হয়েছে, এ বিচার বিশ্লেষণে নতুন করে আর যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করতেছে না। কারণ কার কারণে হয়েছে, কেন হচ্ছে, এটা বাংলার 20 কোটি জনগণ অলরেডি জানে। এখন প্রশ্ন হলো, আজকের এই অবস্থাতে আনার জন্য দায়ী কে? সে উত্তরও বাংলার জনগণের কাছে স্পষ্ট। সুতরাং সেই প্রশ্নের উত্তর দেওয়ারও প্রয়োজনীয়তা বোধ করতেছে না। এখন একটু ইতিহাসের পাতা উল্টাই, ইতিহাসের পাতা থেকে কিছু কথা শেয়ার করি। যেহেতু ইতিহাস কম বেশি পড়া পড়েছে, সেই ইতিহাস থেকেই বলতেছি। 52 ভাষা আন্দোলন, 144 ধারা জারি, এই আজকের এই পরিস্থিতি। সেই পরিস্থিতিতে যারা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলেছিল, তারাই আজ এই বাংলাদেশের হিরো। আমরা তাদেরকে মনে করি, স্মরণ করি, তাদের শ্রদ্ধায় ফুল নিবেদন করি শহীদ মিনারে যেয়ে। তাদেরকে আমরা স্মরণ করি বীর হিসাবে। কারণ নির্যাতিত এবং একটা তাবেদার স্বৈরতান্ত্রিক মানসিকতার একটি সরকার তাদের অধিকার কেড়ে নিতে চেয়েছিল, অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল। তার প্রতিবাদেই রাজপথে যারা জীবন দিয়েছিল, তারা আজকের হিরো। 71-70-এর নির্বাচন এবং আজ 71-এর প্রেক্ষাপট, সেটাও এই নতুন জেনারেশনও জানে। তার বিস্তারিত বিবরণ দিয়ে সময় নষ্ট করার প্রয়োজনীয়তা বোধ করতেছে না। তাই সেটাও লম্বা সেই ইতিহাসের ফিরিস্তি। এটা বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা ও তার স্পন্সররা তাদের মতো করে আমাদেরকে শেখায় এবং বোঝায়। সেটা যেভাবে বোঝাক না কেন, বাংলার জনগণ, ছাত্র জনতা যা ঠিকঠাক মতো ইতিহাস বোঝে, সেটি আজকের এই আন্দোলন দিয়েই সেটি স্পষ্ট যে গত 16 বছর একটানা ক্ষমতায় থাকার পরও যে চেতনার বড়ি তাদেরকে গেলাইয়েছিল, যে চেতনার বড়ি দিয়ে তাদেরকে, যে চেতনার মন মানুষ এবং মগজ ধুলাই করে তাদেরকে যে একটি চেতনা এবং তেলবাজ জাতিতে পরিণত করেছিল বলে আজকের এই শেখ হাসিনা সরকার ভেবেছিল, সেখানে তার সেই ভাবনার এবং তার সেই চিন্তার বহিঃপ্রকাশ অলরেডি রাজপথে। এবং একটি বীজ বপন করে, গাছ রোপণ করে, তারপরে যখন ফল ভোগ করার সময় এসেছে, তখন সকল ফলগুলো তার এগনেস্টে চলে গেল। আজ আসি আইয়ুব স্বৈরাচার, তার পতনের ইতিহাস, সেটা তো দেশের জনগণের কাছে স্পষ্ট। আরেকটি স্বৈরাচারের পতন ঘটেছিল 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। 90-এর গণ অভ্যুত্থানে সেখানে 2 জন ভাইকে শহীদ করা হয়েছিল সরাসরি গুলি করে। 2 জন ভাইয়ের শাহাদাতের ফলশ্রুতিতে স্বৈরাচার ইরশাদ সরকারের পতনের ঘণ্টা বেজেছিল। তাতে ভূমিকা পালন করেছিল মোটা দাগে যে কয়টা রাজনৈতিক দল,
তার ভিতরে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, তারপরে জাতীয়তাবাদী দল বিএনপি, বাম রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলাম সহ আরও কিছু ইসলামী দল। দুইজন ভাইয়ের কোনো শহীদকে আমি ছোট করে দেখতেছি না। দেশের জন্য একজন মানুষ যদি পঙ্গু হয় বা যদি রাজপথে এসে তার কিছুই না হয়, তবুও সে অনেক বড় একজন বীর, এই ক্রেডিট আমি দিতে চাই। তো সেদিন দুইজন ভাইয়ের লাশের কারণে, শাহাদাতের কারণে যদি সেদিন স্বৈরাচার এরশাদের পতন জায়েজ হয়ে যেয়ে থাকে, সেদিন যদি স্বৈরাচার এরশাদকে পতন করা ফরজ হয়ে যেয়ে থাকে, তাহলে আজ ছাত্রদের 300 হোক, 3 জন হোক, আর 1000 হোক, পয়েন্ট সেখানে না। লাশ তো পড়েছে, লাশ তো ফেলেছে। কে ফেলেছে? এই স্বৈরাচার শেখ হাসিনাই তো লাশ ফেলেছে। সুতরাং আজ এতগুলো লাল সবুজের এই আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এখানে একেবারে ক্ষীণভাবে একটু সবুজ দেখা যাচ্ছে আর বাকি সবটুক লাল। তার মানে বাংলাদেশ আজ এই মাত্রায় লাল হয়ে আছে। এই রক্তে লাল করে ক্ষমতায় টিকে থাকাই তো লক্ষ্য, তাই তো? মনে রাখা দরকার যে ক্ষমতায় থাকতে গেলে জনগণের সমর্থন প্রয়োজন হয়, ক্ষমতায় থাকতে গেলে জনগণের ভোটে নির্বাচিত হতে হয়। দামি নির্বাচন করে নিজ দলের লোক দিয়ে প্রশাসনের মসনদে বসে গেলে সেটাকে রাজা বলে, সেটাকে সরকার বলে না। সরকার গঠিত হতে হয় জনগণ দিয়ে, সরকার গঠিত হতে হয় জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটে, জনগণের ইচ্ছায়, নিজের ইচ্ছায় নিজের লোক দিয়ে, নিজের প্রশাসন দিয়ে একটা মেকানিজম করে ক্ষমতা চেয়ারে বসলে তাকে বলা হয় বালের সরকার। তো এখন যে কথাটা আমি সামনের দিকে এগিয়ে নিতে চাই তা হলো, পৃথিবীর কোনো স্বৈরশাসক, ফিরাউন থেকে শুরু করে গাদ্দাফি, সেও কিন্তু কম রক্ত এবং কম হত্যা এবং কম রক্তের সাগরের মাঝ দিয়ে তার বিদায় ঘটে নাই। হোসনে মোবারক মিশরের প্রেসিডেন্ট, 30 বছর ক্ষমতায় ছিল। তার ক্ষমতার মসনদ কিভাবে তছনছ হয়েছে, কিভাবে তার বিদায়ের ঘন্টা বেজেছে, সাম্প্রতিক উদাহরণগুলো এই কারণেই টানতেছি যে স্বৈরাচার সে তার শেষ রক্তবিন্দু দিয়ে তার ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য চেষ্টা করে। এই আজ স্বৈরাচার শেখ হাসিনা, সেও তার ব্যতিক্রম করবে না। আর ইতিপূর্বে যেসব সরকারগুলোর পতন ঘটেছিল, তার প্রশাসনের একেবারে একজন পিয়ন থেকে শুরু করে তার আর্মি, এটাই তো সর্বোচ্চ একটা বাহিনী একটা দেশের। সকলেই তার পক্ষে থাকার পরও, সকলেই তাকে রক্ষা করার চেষ্টা করার পরও তার বিদায় ঘণ্টা বেজেছে, এটাই তো বাস্তবতা। সুতরাং আজ বাংলার জমিন রক্তে লাল হয়ে গেছে। মানুষ যখন সিদ্ধান্ত নেয় যে জীবনের বিনিময়ে হলেও, জীবন দিয়ে হলেও, জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও যদি এদেশের মানুষের মুক্তি মেলে, যদি এদেশের মানুষ মুক্তির ঘ্রাণ খুঁজে পায়, যদি এদেশের মানুষ তার দেশের মানুষকে মুক্ত করতে পারে তোমার এই স্বৈরতান্ত্রিক মনোভাব থেকে, তাহলে এদেশের জনগণ সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত আছে। পাশাপাশি সম্প্রতি কিছু কথা অনলাইন এবং মিডিয়াতে ভেসে উঠেছে।
সেটি হলো যে আজকের এই আন্দোলন, সংগ্রাম, লড়াই, ভাঙচুর বা যা যা কিছু হচ্ছে দেশে, সব শিবির করতেছে। তাহলে এই কথা দিয়ে শেখ হাসিনা দুটো জিনিস এখানে তুলে ধরেছে। একটা হলো বাংলাদেশের সকল ছাত্র জনতাকে তারা বলতে চায় জামাত শিবির রাজাকার, শিবির হলো চেতনায় রাজাকার, জামাত হলো রাজাকার। তাহলে তার এই কথা দিয়ে ইনডিরেক্টলি এই কথাটাই সে কিন্তু আবার একটা ট্যাগ এই সাধারণ ছাত্রদের, যারা আজকে ত্যাগ স্বীকার করে আজকে যারা এই জায়গায় এসে দাঁড়াইছে, আজকে যারা এত ত্যাগ, এত কোরবানি, এত শহীদ, এত শাহাদাত, এত পঙ্গুত্ব, এত স্যাক্রিফাইসের পরও যারা আজকে রাজপথে দাঁড়িয়ে আছে, এই মানুষগুলোকেই, এই ছাত্রদেরকেই শেখ হাসিনা এবং তার সরকার তাদের গায়ে শিবির ট্যাগ লাগিয়ে তাদেরকে আবার চেতনায় রাজাকার বানিয়ে দিল ইনডিরেক্টলি। মনে রাখার মতো আরও একটা ব্যাপার এটা। তাছাড়া আজকের এই ভায়োলেন্স বা যে সহিংসতা করতেছে, এখন মানুষের বোঝার জন্য এই বিষয়টা একটু আলোচনা করতে চায়। তা হলো যে সরকার, এর সাথে আন্দোলন আর যুদ্ধ, এই দুটো জিনিসের মাঝে তফাৎটা মানুষ বোঝে কিনা। এখন আমি রাজপথে আসবো, তুমি আমাকে দেখবা, সরাসরি গুলি করে দিবা, এটা কি আন্দোলন না যুদ্ধ? প্রশ্নটা বাংলাদেশের জনগণের কাছে রেখে দিলাম। আমার হয়তো সাবস্ক্রাইবার অনেক না, আমার সাবস্ক্রাইবার হয়তো মোটেই না, যে কারণে আমি একটি ভিডিও আপলোড দিলে হয়তো খুব মানুষের কাছে পৌঁছাবে না, হয়তো খুব মানুষের কাছে যাবে না। যার কাছে যাক, 2 জনের কাছে যাক আর 200 জনের কাছে যাক, আমি বিশ্বাস করি ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য মানুষকে দেখার এবং অন্য মানুষের কাছে মেসেজগুলো দেওয়ার সুযোগটা করে দেবেন, যাতে এই ক্রান্তি লগ্নে এই দাবিটুকু করতে পারি। পাশাপাশি আজকের এই পরিস্থিতি এবং তার সমাধান, এই পরিস্থিতির সমাধান কি? বাংলাদেশের 20 কোটি জনগণ জানে। বাংলাদেশ আওয়ামী লীগ, তার ছাত্রলীগ, তার সমর্থক, তার ভোটার, তারাও শেখ হাসিনার আজকের এই কার্যক্রমগুলোকে পছন্দ করতেছে না, পছন্দ করে না বলেই তারাও কিন্তু রাজপথে আসে নাই, তারাও কিন্তু রাজপথে আসতেছে না, তারাও তার সহযোগী ঢাল হিসেবে তার পাশে থাকতেছে না। কেন থাকতেছে না? কারণ অন্যায় কোনো কিছু করলে তার পাশে কেউ থাকে না। শেখ হাসিনাও তার ব্যতিক্রম কিছু ঘটতেছে না। ওকে, সো এটা সো শেখ হাসিনার পাশে আজকে কাউকে খুঁজে পাচ্ছে না, এটা একটা প্রশ্ন, রাইট? যে কেন দেশের এই ক্রান্তি লগ্নে তার দলীয় কাউকে সমর্থক হিসাবে তার পাশে সে পাচ্ছে না। কারণ আমি যখন কোনো অন্যায় পথে হাঁটবো, আমি যখন কোনো ভুল পথে হাঁটবো, আমার সেই অন্যায় পথে বা ভুল পথে চলার পথের সঙ্গী বা সাথী হয়তো মিলবে না, তাই হয়তো মিলতেছে না। তোমার বিবেক নষ্ট হয়ে গেছে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমার উপদেষ্টা যারা, তারা যেভাবে তোমাকে গাইড করতেছে, এখন তুমি ভুল পথে পরিচালিত হলে তোমার ভুলের সমাধান তোমাকেই দিতে হবে, এবং তাই দিতে হবে, শেষ অবধি দিতে হবে। তুমি বিশ্বাস করো, তুমি জেনে রাখো এবং তুমি মনে রেখো, আমি বিশ্বাস করি এদেশের জনগণ তোমাকে ওই জায়গাতেই দাঁড় করাবে, যে জায়গাতে দাঁড় হওয়ার পরে তোমাকে সকল পরিস্থিতিগুলোকে, তোমাকে আজকের এই প্রতি ফোঁটা রক্তের হিসাব আল্লাহ তোমার কাছ থেকে আদায় করবে। সেটা তো পরপারের ব্যাপার। এই দেশের জনগণ তোমার প্রতিটি রক্তের ফোঁটার বদলা নিবে। শুধু বদলা নিবে না, আজকে হয়তো বা তুমি তোমার প্রশাসন দিয়ে, তোমার এই চামচাগুলো দিয়ে হয়তো তুমি আন্দোলন নিভাই দিতে পারবা, হয়তো বা তুমি আন্দোলন দমায় ফেলতে পারবা, হয়তো বা তুমি তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারবা,
হয়তোবা তুমি তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারবা, কিন্তু মনে রেখো, তুমি জেনে রেখো, তুমি এদেশের জনগণ এবং এই যে রক্তের দাগ তোমার গায়ে লাগিয়েছ, এদেশের মানুষ কোনো দিন ভুলবে না। ইতিহাস গড়া বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণ এবং এই দেশের মানুষ ইতিহাসের আসামের কাঠগড়াতেই দাঁড় করাবে, এটা তুমি নিজেও জানো। কিন্তু তোমার কাছে ক্ষমতায় যেহেতু শেষ কথা, সুতরাং এদেশের মানুষ যদি আরও 10,000কে হত্যা করে, রক্তে বাংলার প্রতিটি ঘরে ঘরে যেও হত্যা করে, যদি তোমার ক্ষমতার মসনদ ধরে রাখার প্রয়োজনীয়তা হয়, তুমি তাই করবে। এবং এদেশের জনগণ সেটা জানেও। হয়তো বা আজ তাদের হাতে অস্ত্র নেই, খালি হাতে তোমার সাথে লড়তেছে, কিন্তু এই খালি হাতে লড়ালড়িটাকে তুমি এমন একটা জায়গাতে নিয়ে যেও না যে তারা হাতে অস্ত্র উঠায় তোমার বিরুদ্ধে লড়তে শুরু করে। সুতরাং সম্মান যেটুকু আছে, সম্মান থাকতে জনগণের পালস বোঝো, জনগণের পাল বুঝতে শেখো। জনগণের পালস বুঝে তুমি সঠিক সিদ্ধান্ত নাও, যাদের কাছে ক্ষমা চাও, আমি বিশ্বাস করি তোমার এই ভুলের কিছুটা হলেও যাদের কাছে তুমি প্রায়শ্চিত্ত করার সুযোগ পাবে। যদি তুমি এই ভুল পথে হাঁটতে থাকো, কন্টিনিউভাবে তোমার এই ভুল পথে চলার এই পথটাকে তুমি কন্টিনিউ রাখো, তুমি জেনে রেখো, তুমি বিশ্বাস করো, তোমার শেষ পরিণতি সব স্বৈরাচার শাসকের পরিণতি যা হয়েছে, তোমার পরিণতি নিশ্চয়ই তার ব্যতিক্রম হবে না। আমি মানুষ ছোট, আমি কতটুক জ্ঞানী, কতটুক জ্ঞান রাখি, কতটুক জ্ঞানের আলোকে কথাগুলো বলতেছি। হয়তোবা তোমার যারা সমর্থক আছে তাদের কাছে আমার প্রতিটি কথা, প্রতিটি শব্দ হয়তো তাদের কাছে তারের কাটার মতো তাদের কানে যে বিঁধবে, তারা হয়তো টাস টাস করে দেখছে এই কথাগুলো তারা ফিল করবে, এই কথাগুলো হয়তোবা তারা ভালোভাবে নিবে না। তুমিও হয়তো এই কথাগুলো তোমার কাছে যদি যায়, তুমি ভালোভাবে নিবে না। কিন্তু মনে রেখো, বিশ্বাস করো, কে বলতেছে তার থেকে গুরুত্বপূর্ণ হলো কি বলতেছে। এখন এই সময়েতে আমি দূর প্রান্তে বসে হয়তো একটা ভিডিও বানাইতেই পারবো, হয়তো বা কিছু মেসেজ দিতে পারবো দেশের জনগণের কাছে, দেশের মানুষের কাছে, ইভেন তোমার কাছে। সুতরাং সেই মেসেজ এবং আমার এই কথাগুলা আমি জাতির উদ্দেশ্যে এবং পাশাপাশি আপনার উদ্দেশ্যেও এই কথাগুলো আমি এখানে আপলোড দিয়ে দেবো ইনশাআল্লাহ। কিছু মানুষ হয়তো দেখবে, কারণ তুমি মিডিয়া বন্ধ করে রেখেছো, তুমি ইন্টারনেট বন্ধ করে রাখছো, তুমি ফোন বন্ধ করে রাখছো। তোমার কাছে আমি জানতে চাই, তুমি কি বিবেক প্রতিবন্ধী না বুদ্ধি প্রতিবন্ধী? তোমার আকল এবং জ্ঞান বুদ্ধির এই সংকীর্ণতা নিয়ে, এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে তুমি কিভাবে রাষ্ট্রের চেয়ারে বসো, আমি জানতে চাই। আমি দেশের নাগরিক হিসেবে এই প্রশ্নটি রেখে গেলাম। তুমি কি জানো না 1952 সালের ভাষা আন্দোলনের সময় একটি ফোন ওই দেশের কোনো মানুষের হাতে ছিল না? 1971-এর এই স্বাধীনতার যুদ্ধ চলাকালীন সময় কোনো মানুষের হাতে ফোন ছিল না, কোনো যোগাযোগ মাধ্যম ছিল না, কোনো রকম খবর কেউ কোথাও থেকে জানতেও পারতো না। সেই সময় দেশ স্বাধীন হয়েছে। সেই সময় যদি সকল যোগাযোগ মাধ্যম বন্ধ থাকার পরও দেশ স্বাধীন হতে পেরে থাকে, তাহলে এদেশের মানুষ আজও তোমার মতো স্বৈরাচারকে পতন করবে, শেখ হাসিনার বিদায় ঘণ্টা বাজাবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি আমরা দোয়া তুলে দোয়া করব, হে আল্লাহ, আরেকটি মায়ের জন্য বুক খালি না হয়। আমি আওয়ামী লীগ বুঝি না, আমি ছাত্র বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি জামাত শিবির বুঝি না, আমি পুলিশ বুঝি না। হে আল্লাহ, তুমি যেন আরেকটি মায়ের বুকও খালি করো না আল্লাহ। তুমি যেন রক্তে আর তুমি বাংলার জমিনটাকে আল্লাহ তুমি আর রক্তে লাল করো না। এই দোয়া তোমার কাছে করলাম, এই ফরিয়াদি তোমার কাছে রেখে মুক্তি পাক গণতন্ত্র, ধ্বংস হোক স্বৈরাচার নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক, এই আশাবাদ ব্যক্ত রেখেই
আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।